12টার বেশি বেজে গেছে, সিপিন এখনও ঘুমায় না। ওর জন্য আমিও ঘুমাতে পারছি না। তাই ওরে ঘুম পাড়ানোর জন্য নিজের বুকের গুঁড়ো সিপিন মুখে দিলাম। সে তার মুখে নিয়ে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তো জানে না আমার থেকে তার খাবার দুধ আসবে না। তার মাঝে মধ্যে বেবি ফিডার দিয়ে ওরে মুখে খাবার দিচ্ছি। কুমারী হয়েও একটা বাচ্চাকে দুধ খাওয়ানো ফিলিংসটা অন্যরকম ছিল। সিপিন এখন বারবার আমার বুকের গ্লো মুখে নিতে চাচ্ছে। আমিও ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকলাম। তখনই ওর বাবা রুমে আসলো। এসেই উনি সব দেখে ফেলছে। আমার এই অবস্থা দেখে উনি সরি বলে বের হয়ে গেছে। আমি সব সামলিয়ে ওনার রুমে গেলাম। স্যার, আমাকে দেখে বলে রেশি, তোমাকে বলতে ভুলে গেছি, সিপিন রাতে তেমন ঘুমায় না। তুমি ওর জন্য অপেক্ষা না করে ওরে এখানে রেখে ঘুমিয়ে যাও। আমি বললাম, সমস্যা নাই, ওই ঘুমালেই আমি ঘুমাবো, আপনি ঘুমিয়ে যান স্যার। উনি বলল, আমার ঘুমাতে দেরি হবে, ইন্ডিয়াতে একটু কথা বলবো। অনেক চেষ্টার পর আজকে একজনের সাথে কথা বলতে পারবো। আমি বললাম, আপনার সম্পর্কে কিছুই বললেন না সিপিন বিষয়ে। ও স্যার বলল, ও আচ্ছা, সিপিনের আম্মুর বাসা ইন্ডিয়াতে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার একটি শহর বারাসাত। ওর মা আর আমি একই কলেজে পড়তাম। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা কেউ জানতো না। আমরা এত বেশি ভালোবাসতাম দুজন দুজনকে। কাবিন ছাড়া শুধু ইমাম সাহেবকে দিয়ে আমরা বিয়ে করে নিছি। বিয়েতে আমার কোনো মত ছিল না, কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের মেয়েগুলো সত্যি অন্য দেশের মেয়েদের থেকে আলাদা। তারা বিয়ে ছাড়া কাউকে সব কিছু দেয় না। আমরা এমন দেশে থাকতাম যেখানে বিয়ে ছাড়া হাজার হাজার মানুষ এক সাথে এক ফ্ল্যাটে থাকি, কিন্তু অর্নি সেটা এলাও করেনি। সে বিয়ে ছাড়া একসাথে থাকবে না, তাই আমরা বিয়ে করে নিয়েছিলাম। আমাদের ম্যানেজমেন্ট কোর্স ছিল 4 বছরের, তাই আমরা গোপনে সংসার গড়ে তুলেছিলাম। সিপিন যখন ওর মার পেটে চলে আসে, আমরা দুজন হতাশ ছিলাম। 1 বছর আমরা কেউ দেশে যাইনি। কথা ছিল আমাদের সব কিছু আমরা পরিবর্তী সবার সামনে তুলে ধরব, কিন্তু কি নির্মম পরিহাস সিপিনের জন্য। নিবার 1 মাস 11 দিন পর ওর মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রথমে আমি কিছু জানতে পারিনি। ওই দিন আমি বাসায় ছিলাম, অর্নি কলেজের উদ্দেশ্যে বের হয়। কি রাত হয়ে গেছে, বাসায় ফেরেনি। নাম্বার অফ ছিল, ওর ফোনও নষ্ট হয়ে গিয়েছিল। যখন ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না, তখন পরের দিন কলেজে গিয়ে শুনতে পেলাম অর্নি অ্যাক্সিডেন্টে করেছে। তার মরদেহ হাসপাতালে মর্গেও রাখা আছে। সেকেন্ডের মধ্যে আমার মাথা মনে হয় আকাশ ভেঙে পড়ল। ছুটে গেলাম হাসপাতালে। সিপিনকে আমাদের পাশের রুমে ইন্ডিয়ার এক দম্পতি ছিল, ওদের কাছে রেখে এসেছি। হাসপাতালে গিয়ে অর্নিকে দেখার ভাগ্য আমার হয়নি। আমি যে তার স্বামী সেটা কোনো প্রমাণ নেই, কোনো রেজিস্ট্রেশন নেই। ওর পাসপোর্টে যে আনমেরিড, তার লাস্ট 3 দিন পর ইন্ডিয়া পাঠানো হবে। ইন্ডিয়াতে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে সব কিছু ঠিক করে নিছে। আমি শত চেষ্টা করেও তার মরদেহের কাছে যেতে পারলাম না। অবশেষে আমিও ইন্ডিয়া যাবার সিদ্ধান্ত নিলাম। আমার কলিজা দুনিয়া ছেড়ে চলে গেছে, তার সাথে অনেক কথা বলা বাকি ছিল। আমি তার শেষ বিদায় তার পাশে থাকতে চাই। অর্নি পাসপোর্ট থেকে ওর ঠিকানা নিলাম। যেদিন ওরে ইন্ডিয়া পাঠানো হবে সেই দিন ফ্লাইটে কোনো সিট খালি ছিল না। অনেক চেষ্টা করেও আমি পারলাম না। এদিকে আমার আর অর্নি বিয়ে
প্লাস বাচ্চা খবর কলেজে ছড়িয়ে গেছে। সবাই আফসোস করতে লাগলো, কিন্তু কারো কিছু করার ছিল না। আমি বাসায় চলে আসলাম। সাফিনকে যাদের কাছে রেখে গেছি 2 দিন ওরা সাফিনের দেখাশোনা করছে। 2 দিন আমি বাসায় আসি নাই, পাগলের মতো ছুটাছুটি করছি। অবশেষে হার মেনে বাসায় চলে আসলাম। এতটুকু বাচ্চাকে আমি এখন কেমনে সামলাবো, কি করব না করব সেই চিন্তায় অসুস্থ হয়ে গেছি। ওই দিনে সাফিনের আম্মু কথা ভেবে অজরে কান্না করছি। প্রতিটা মুহূর্তে অনুভব করছি অর্ণিকে এখন গোসল দিচ্ছে, অর্ণিকে এখন কাফন পরিয়ে খাটিয়া তুলছে। এসবের ভাবনায় কখন যে আমি নিজের থেকে হারিয়ে গেছি টেরও পাইনি। লন্ডনের মাটিতে অর্ণি তার স্বামী সন্তান রেখে সে কেমনে মাটির নিচে শুয়ে আছে, এসব ভেবেই নিজেকে নেশায় আসক্ত করে ফেলেছি। অবশেষে একজন পরামর্শ দিল বাংলাদেশের মাটিতে সাফিনকে নিয়ে একজন নার্স কাছে রাখতে। সেই থেকে রেশি তোমার সাথে কথা পরিচয়, আজকে সে এখানে। স্যার কথা শুনে আমার চোখের পানি চলে এসেছে। এমন নির্মম পরিহাস সিপিনের লাইফে। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম ইন্ডিয়া গেছিল নাকি, উনি বলল না, যাইনি, ছেলে বড় হলে ওরে নিয়ে যাবে। আর স্যার বেশি দিন এখানে থাকবে না, উনি লন্ডনে চলে যাবে। উনি যে দেশে এটা নাকি ওনার পরিবারে কেউ জানে না। ওনার আরও 2 বছর 7 মাস লাগবে কোর্স শেষ করতে। টোটালি 3 বছর ধরে রাখছে উনি। এখন আরেক চিন্তা, উনি চলে গেলেন একা একা কীভাবে সিপিনকে সামলাবে। এইদিকে আমারও সামনে পরীক্ষা আছে। আমি স্যারকে জিজ্ঞেস করলাম কবে চলে যাবেন, উনি বলল আর 6 দিন আছি। আমাকে জিজ্ঞেস করলো একা থাকতে সমস্যা হবে কি না। আমি বকলাম না, সমস্যা নেই, আমার সাথে আমার বান্ধবী রেশমি তো আছে। স্যার বলল ওরে তো একবার দেখছি, তারপর আর দেখি নাই। আমি বললাম স্যার ওই লজ্জা পায় তাই আপনার সামনে আসে না। আমি স্যারকে বললাম আপনি যেহেতু 6 দিন থাকবেন তাহলে আমি 3 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসি, আবার কবে যেতে পারবো জানি না। স্যার বলল ঠিক আছে, কাল সকালেই যাও, 3 দিন থেকে চলে এসো। এখন তো আমি আসি, সিপিনের কোনো সমস্যা হবে না। আমি অনেক খুশি। রাতেই সব গুছিয়ে রাখলাম। রেশমিকে বললাম তুই স্যারের জন্য 2 বেলা একটু কষ্ট করে রান্না করে দিবি। রেশমি রাজি হলো। পরের দিন সকালে আমি বাসা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। আব্বু আমাকে বাস স্টেশন থেকে বাড়ি নিয়ে গেছে। বাড়িতে গিয়ে 4 বার স্যারকে ফোন দিচ্ছি সিপিন কি করে জানার জন্য। কেমন জানি মনে হলো সিপিন আমার জন্য কান্না করছে। মনে হয় আমি আমার স্বামী সন্তান রেখে বাবার বাড়ি আসলাম। উদাসীনতা কাজ করতে লাগলো। রাতে ঘুমানোর সময় প্রতিদিন সিপিনকে যে বুকে দুধ খাওয়ানো অভিনয় করতাম, এখন সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাড়িতে মন টিকছে না। একদিন থেকে আবার ঢাকা চলে আসলাম। আসার সময় কাউকে ফোন দেইনি। দুপুরে রওনা দিলাম। আসতে আসতে রাত হয়ে গেছে। বাসার চাবি ছিল আমার কাছে। দরজা খুলে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রেশমি অর্ধ নগ্ন হয়ে শুয়ে আছে। আমার উপস্থিতি টের পেয়ে জামা কাপড় পরে ফেলেছে। ওর এমন অবস্থা দেখে আমার নিজের লজ্জা লাগতে শুরু করলো। নিজের বান্ধবীকে অর্ধগণ্য অবস্থায় দেখে আমি অবাক হয়ে গেলাম। যে মেয়ে আমাদের মেয়েদের সামনে ও মাথায় কাপড় দিয়ে রাখে সেই মেয়ে কি না একটা পুরুষ বাসায় থাকে বাচ্চা খেলনা নেবার জন্য বারবার রুমে আসে, সেই জায়গায় অর্ধগণ্য হয়ে শুয়ে থাকাটা আমার কাছে অসুবিধার মনে হলো না। আমি রেশমিকে জিজ্ঞেস করলাম কি রে তোর এই অবস্থা কেন? সে বলে অনেক গরম লাগছিল তাই। আমি বললাম রুমে এসি চলে, তারপর কিসের গরম? সে এখন কোনো কথা না বলে বলে ঘুমের মধ্যে কেমনে কি হলো জানি না, এটা বলে সে অন্য রুমে চলে গেছে। আমি কথা না বাড়িয়ে স্যারের দরজা নক করলাম। স্যার আমাকে দেখে বলল
তুমি চলে এসেছো? আমি বললাম হ্যাঁ, সিপিনের জন্য খারাপ লাগছিল। সিপিন ঘুমাচ্ছে, তাই ওরে না নিয়ে নিজের রুমে চলেই আসলাম। রুমে গিয়ে সব গুছিয়ে শুয়ে পড়লাম। জার্নি করে এসেছি তাই শুয়ে ঘুমিয়ে গেলাম। একটু পর সিপিনের কান্নার শব্দ শুনে ঘুম থেকে উঠে গেলাম। স্যারের রুমে থেকে সিপিনকে নিয়ে আমার রুমে চলে আসলাম। এই ছেলে এখন আর ঘুমাবে না, আমারও ঘুম হবে না, তাই ওর সব খেলনাগুলো খুঁজে খুঁজে একসাথে করতে লাগলাম। হঠাৎ বিছানার নিচে একটা প্যাকেট পেলাম। ওপরে থেকে দেখে বুঝতে পারছিলাম না কি এটা, তাই খুললাম প্যাকেটটা। খুলে দেখি কন্ডোমের প্যাকেট। আমি আগে কখনো দেখিনি কন্ডোম, তাই প্যাকেটের উপরের থেকে প্রথমে চিনতে পারিনি। কিন্তু কথা হলো, কন্ডোম কেন আমার বেডের নিচে, তাও ইনটেক প্যাকেট? তাইলে কি রেশমিকে অর্ধগণ্য অবস্থায় দেখলাম তারা তাহলে ওইগুলো করছে? সি সি সি, এই কেমন মানুষ ওরা! আর রেশমি বা কেমন একজন অপরিচিত পুরুষকে সব দিয়ে দিল। 2 দিন হলো না ওদের পরিচয়, কেমনে পারলো? আমার মনে এখন ঘৃণার সৃষ্টি হলো ওদের জন্য। আমি মেনে নিলাম পুরুষ মানুষ একটু অন্যরকম, কিন্তু রেশমি কেমনে রাজি হলো? ওই তো নিজের ইচ্ছাই করছে। সকালবেলা আমি কন্ডোমের প্যাকেটটা রেশমির বিছানার উপরে ফিক্কে দিয়ে বললাম, যা করার এই রুমে করবি, আমার রুমে না। আর কন্ডোম প্যাকেট কেন বাচ্চা নিয়ে নে, ভালোই হবে। আমার কথা শুনে রেশমি আর কোনো কথা বলল না। সিপিনের আব্বু তো আর 2 দিন পর চলে যাবে, তখন রেশমিকে বাসা থেকে বের করব। এখন যা মন চায় করুক। এখন আগের মতো সিপিনের আব্বুর সাথে কথা বলি না, রেশমির সাথেও না। এখন এই বাসায় শুধু আমি আর সিপিন দুইজনে কথা বলি। যদিও সে কথা বলতে পারে না, তারপরেও আমি বকবক করি আর সে হাত পা নাড়িয়ে সাড়া দেয়। তুর্য যে দিন চলে যাবে তার আগের দিন রাতে আমার রুমে এসেছে। আমি ওনাকে দেখে একটু দূরে দূরে সরে আসি। উনি বলতে এসেছে কাল সে চলে যাবে, ওর এক্সাম আছে, আসতে অনেক দেরি হবে। সব কিছু গুছিয়ে রাখছে, সকালে বাসা থেকে বের হয়ে যাবে। আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, বলল এইগুলো রাখো। আর একটা কথা সিপিন তোমার কাছে ভালো আছে, অন্য কারো কাছে গেলে কান্না করে। তোমার বান্ধবী হাজার চেষ্টা করার পরও সিপিনকে রাখতে পারেনি। তুমি অল্পতেই পারছো ওর আম্মু হতে, আর কেন পারছো সেটা আমি জানি, তাই কোনো চিন্তা নেই আমার। তুমি শুধু ওরে তোমার কাছে রেখো। আমি হয়তো 5-6 মাস পর আসবো, তবে এখানে থাকবো না, বাড়িতে থাকবো। 20-25 দিন আসার আগে তোমাকে জানাবো। আরেকটা রিকোয়েস্ট, যদি পারো তোমার বান্ধবীকে এখানে রেখো না, অন্য কোন মানুষ থাকলে নিয়ে এসো। আমি ওনার কথাটার মানে বুঝতে পারলাম না। রেশমি থাকতে তো ওনারই ভালো, সব কিছু পাবে রেশমির থেকে, নাকি এখন মজা ও শেষ ওর? এসব চিন্তা ভাবনা করে নিজের মাথা খারাপ না করে সিপিনকে নিয়ে শুয়ে পড়লাম। সকালে তুর্য নাস্তা না করেই চলে গেছে। আমার সকালে নাস্তা বানাতে দেরি হয়ে গেছে সিপিনের জন্য। তুর্য চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, রেশমিকে কেন বের করে দিতে বলল? আমি তো এমনি বের করে দিতাম, তাইলে উনি কেন বের করে দিতে বলল? আমি স্যারের রুমে গেলাম, ভাবছি এখন থেকে এই রুমেই থাকবো। ওনার রুমে ওনার অনেক জিনিসপত্র রেখে গেছে, সব গুছিয়ে রাখলাম। রেশমিকে ডেকে বললাম, তুই মেসে চলে যা, আমি সিপিনকে নিয়ে বাড়ি চলে যাব। মিথ্যা বলে আমি রেশমিকে বের করে দিলাম, আর কোনো বান্ধবীকে আনবো না। ওরা উপরে উপরে ভালো, কিন্তু ভিতরে হিংসায় ভর্তি। রেশমিকে বের করে দিয়ে সিপিনকে নিয়ে একাই থাকতে লাগলাম। আমার পড়ালেখা একটু সমস্যা হয়ে যাচ্ছে, ক্লাস যেতে পারছি না সিপিনকে রেখে। সিপিনের আব্বু এখন থেকে সব সময় ভিডিও কল করে সিপিনকে দেখার জন্য। আমি সামনে যাই না, অনেকবার বলছে সামনে আসতে, কিন্তু যাইনি। কারণ কি জানি না, শুধু এটাই জানি উনি রেশমির সাথে ওইসব করছে তার জন্য। আমার লেখাপড়ার সমস্যা হচ্ছে, ওনাকে বললাম আরেকজন যদি থাকতো তাহলে ভালো হতো।
বাচ্চার জন্য এটা ওটা আনার জন্য বাইরে যেতে হয়, আমার নিজের জন্য যেতে হয়, তাছাড়া ক্লাসে যেতে পারছি না। উনি বলল আরেকজনকে আনতে, টাকা যা লাগে উনি দিবে, কিন্তু এমন কাকে আনবো কিছুই বুঝতে পারছিলাম না। কোনো ব্যবস্থা না পেয়ে একজন কাজের মহিলা রাখলাম। আমি সকালে ক্লাসে চলে গেলে ওনার কাছে রেখে যাই, উনি সময় পেলে আমার জন্য রান্না করে রাখে। যেদিন আমি বাসায় থাকি ওই দিন ওনাকে ছুটি দিয়ে দেই, কিন্তু সমস্যা হলো সামনে ঈদের ছুটি, বাসায় গিয়ে ঈদ করতে হবে। সিপিনকে কি করব, কার কাছে রাখবো, তাও আবার 10 থেকে 12 দিন। যেখানে সিপিনকে রেখে সারাদিন বাইরে থাকি না, সেখানে 10 থেকে 12 দিন কোনো দিনও সম্ভব না। আবার কাজের খালা উনি ও গ্রামে ঈদ করবে, ওনারও ছুটি লাগবে। বাড়ি থেকে কেউ ফোন দিলে এমনিতে অন্য রুমে গিয়ে কথা বলি, কারণ বাচ্চার কান্না শুনলে আবার কে না কি মনে করে। আম্মুকে বললাম ঈদের বাড়ি না গেলে হয় না, সামনে তো পরীক্ষা, তাই একটু পড়াশোনা বাড়ানো দরকার। আম্মু বললেন তোর পড়া লাগবে না, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আমি কি করব বুঝতে পারছি না। সিপিন আমার কাছে আমানত, আর ওরে নিয়ে বাড়িতে থাকার মতো কোনো পরিবেশও নাই, তাছাড়া মানুষ নানান কথা বলবে, তাই আমি বাড়ির কারো ফোন ধরি নাই। ঈদে বাড়িতে যাইনি। আব্বু আম্মু সবাই ফোন দিছে, যে বাসায় থাকতাম সেই বাসায়ও ফোন দিছে, ওখান থেকে বলে দিছে আপনার মেয়ে আমাদের এখানে থাকে না, অন্য জায়গায় রুম নিয়ে থাকে, তাও একা। এসব শুনে বাড়ির সবাই ধরে নিছে আমি বিয়ে করে ফেলছি কাউকে কিছু না বলে। আরে বেশি সন্দেহ হলে আমি বাড়ি থেকে টাকা নেই না, বলেছি এখন টাকা লাগবে না। সব কিছু মিলিয়ে আমার ওপরে সন্দেহটা গভীর হলো ওদের। আমিও কিছু বলতে পারছি না, তাই সব কিছু একা সাইডে রেখে তুর্যের আমানতকে নিয়েই থাকার চিন্তা ভাবনা করলাম। মনের মধ্যে এই আশাটুকু নিয়ে যে আমি কোনো ভুল করিনি, কোনো একদিন আমার ফ্যামিলি আমাকে কাছে টানবে। ঈদের দিন তুর্য আমাকে জিজ্ঞেস করেছে তুমি বাড়িতে যাওনি, তোমার পরিবারে কেউ কিছু বলেনি? আমি বললাম না স্যার, সবাইকে বলছি, তাই ওরাও রাজি হয়েছে। ঈদের দিন সিপিনের জ্বর উঠেছে, রাতটা অপেক্ষা করে সকালে ডক্টরের কাছে নিলাম। তুর্য সারাক্ষণ আমাকে কলে রাখছে সিপিনের খবর নেবার জন্য। 3 দিন পর জ্বর কমছে। এই 3 দিন যে কখন রাত আর কখন দিন গেল বুঝতে পারলাম না। এইভাবেই ঈদের ছুটি পার হয়ে গেছে। গ্রাম থেকে কাজের মহিলাও চলে এসেছে। তুর্যর সামনে ঈদে বাড়ি আসবে, 2 মাসের কম সময়ের আগে সে আসবে, কিন্তু সে এখানে আসবে না, তার বাড়িতে যাবে। আমি বললাম আপনি যেখানেই থাকেন ঈদ ছেলের সাথে করবেন। উনি বলল দেখা যাক। আমি বললাম সারাদিন একা একা বাসায় ভালো লাগে না, দেশে এসে বিয়ে করেন, তাইলে ভাবির সাথে থাকলে সময় তার ভালো কাটবে। উনি এখন উল্টো আমাকে বিয়ে করতে বলল, জামাই নিয়ে এখানে থাকতে। আমি বললাম থাক, আর দরকার নাই, একাই থাকবো। এইবার ঈদের ছুটি কাটিয়ে কাজের খালা দেশে থেকে তার নাতিকে সাথে নিয়ে এসেছে। মেয়ের ঘরের বাসায় কাজ করার সময় এখানে নিয়ে আসে। আমিও সিপিনের অনেকগুলো খেলনা ওরে দিলাম, সে একা একা খেলে। আমি যখন ক্লাসে চলে যাই তখন সিপিনকে রুমে রেখে যেতাম। আর আমি কলেজ থাকলে কোনো দিনও তুর্য ফোন দেয় না, কিন্তু হঠাৎ একদিন ক্লাসে থাকা অবস্থায় তুর্য ফোন দিছে। আমি বাইরে গিয়ে ওনার সাথে কথা বলতে লাগলাম। উনি বলল তুমি বাসায় যাবে কখন? আমি বললাম এই তো একটু পরেই। তুর্য বলল তাড়াতাড়ি যাও। আমি বললাম কোনো সমস্যা হলো নাকি? উনি বলল তোমার কাছে একটা ভিডিও পাঠাবো, একটু দেখো, তুমি বুঝতে পারবা। একটু পর তুর্য ভিডিও পাঠালো, সিসিটিভির রেকর্ড, সেবিনকে খালার নাতির মারছে। এটা দেখে আমি তাড়াতাড়ি বাসায় গেলাম, গিয়ে সিপিনকে কোলে নিলাম, দেখি ওর মুখটা লাল। কাজের খালাকে বললাম আপনি থাকতে ওরে কেন মারলো? ভিডিও দেখাইলাম। উনি বলল এসব তো আমি জানি না। আমি চেঁচামেচি করতে লাগলাম, আপনি ওকে আমার ছেলের রুমে কেন পাঠালেন? কোনো জবাব দেয় না উনি।
আমি সিপিনকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে থাকলাম। তখন কাজের মহিলা তার নাতিনকে মারছে আর বলতে লাগলো, কোন জায়গায় তোরে নিয়ে শান্তি পাই না, তোর জন্য আজকে কাজের মেয়ের কথাও শুনতে হয়, নিজের সন্তান হলে তো আমাকে মেরেই ফেলতো। এই কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, খালা আপনি এসব কি বললেন? আমি এখানে কাজ করি না কি করি সেটা বড় কথা নয়, আপনাকে দায়িত্ব দিছি দেখে রাখার জন্য, আর আপনি এখন আমাকে নিয়ে কথা বললেন। আপনাকে আর কাজ করতে হবে না, আজকে 13 তারিখ, আপনি ফুল মাসের বেতন নিয়ে এখনই চলে যান। এই বলে ওনাকে টাকা দিয়ে বের করে দিছি। এখন আবার একা হয়ে গেলাম, তবু ভালো নিজের কাজ নিজে করব, কিন্তু মহিলা কথাটা মাথার থেকে যাচ্ছে না। যে না বললাম আমার ছেলেকে কেন মারলো, অমনি বলে উঠল আজে বাজে কথা। রাতে সিপিনকে নিয়ে শুয়ে পড়লাম। সেই আগের অভ্যাস রয়ে গেছে শুয়ে শুয়ে দুধ খাওয়া, তাই নিজের গুলো ওর মুখে দিয়ে পাশাপাশি ফিরার থেকে খাওয়াই। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসতেছে না, তাই ফোন টিপতে লাগলাম। হঠাৎ করে মনে হলো তুর্য যে ভিডিও দিছে সেটা সে কই পাইলো, তার মানে রুমে ক্যামেরা লাগানো। সাথে সাথে উঠে জামা কাপড় ঠিক করে বসে পড়লাম। কোন জায়গায় ক্যামেরা খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে না পেয়ে আলমারির ওপরে একটা কিছু দেখা যাচ্ছে, আমি লাগাল পাবো না, এত উপরে, তাইলে ওটাই। কিন্তু ক্যামেরা কেন লাগানো? আমি যে প্রতিদিন রুমে সিপিনকে দুধ খাওয়ানোর অভিনয় করি সেগুলো তো তাইলে দেখছি। শুধু ওটা না, মাঝে মধ্যে এসিতে সিপিনের কাশি হতো, তাই এসি বন্ধ রেখে স্টেক কিছু পরে থাকতাম, জামা কাপড় চেঞ্জ করতাম, তাইলে সব দেখে ফেললো। এখন নিজের কাছে লজ্জা লাগতে শুরু করলো। রুমে গোপন ক্যামেরা লাগানো ছিল, এটা জানলে কোনোদিনও এই রুমে থাকতাম না। এখন তো সব শেষ, যা আছে সব তুর্য দেখে ফেলেছে। এসব চিন্তা ভাবনা করে মাথা খারাপ হয়ে গেছে। হাতে ফোন নিয়ে সিপিনের আব্বুকে ফোন দিলাম, উনি কল ধরলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি রুমে ক্যামেরা লাগাবেন, আমাকে কেন বলেননি, কেন করলেন এটা? এখন আমি কি করব? তুর্য জিজ্ঞেস করলো, কেন কি হয়েছে? ক্যামেরা আমার রুমে লাগানো, কিন্তু তোমার রুমে না। আমি বললাম, যা করছি সব তো আপনার রুমেই। তুর্য বলল, কি করছো? আমি তো কিছু দেখিনি। আর তোমার এসব নিয়ে চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি। তোমার কোনো কিছু আমি দেখিনি। যখন দেখলাম তুমি সিপিনের পাশে, তখন ভিডিও ফুটেজ অফ করে দিতাম, কারণ তোমার কাছে সিপিন নিরাপদ। আর সবচেয়ে বড় কথা, তুমি সিপিনের মা। আমি কিভাবে একজন মায়ের ভিডিও ধারণ করতে পারি তুমি বলো? টেনশন করার কোনো দরকার নেই, আমি সামনে মাসে আসবো, তখন ক্যামেরা খুলে ফেলবো। আমি বললাম, না থাক, আমি বাসায় না থাকলে কি হয় না হয় দেখতে পারবেন। এই বলে কল কেটে দিয়ে সিপিনকে নিয়ে অন্য রুমে চলে আসলাম। আমার কলেজও খোলা, ক্লাসে যেতে পারছি না সিপিনকে রেখে। ভাবছি কাল বাড়িওয়ালা আন্টির কাছে সিপিনকে রেখে কলেজে যাব, তাই ওনাকে ফোন দিয়ে নিয়ে আসলাম। উনি বলতে লাগলো, তোমার জামাই কি জানে না তোমার এক্সাম? আমি মনে মনে ভাবতে লাগলাম, উনি জামাই কেন বলল? নাকি এখানে সবার সামনে আমরা জামাই বউ সেটা পরিচয় দিছে? যাই হোক, হয়তো বলছে। আমি বাড়িওয়ালা আন্টির কাছে বললাম সিপিনকে একটু ওনার কাছে রাখতে। উনি বলল, এখন উনি বাচ্চা সামলাতে পারবে না। আমরা রাজি হলে আমাদেরও 3 রুমের একটি রুমের উনি ভাড়াটিয়া এনে দিতে পারে। ফ্যামিলি নিয়ে থাকে জামাই বউ এমন দুজন, তাতে হয়তো আমাদের ভালো হবে। আমি বললাম, ঠিক আছে, বাচ্চার বাবার সাথে কথা বলে আপনাকে ফোন করে জানিয়ে দেব। আমি সিপিনের আব্বুর সাথে কথা বললাম। উনি বলল, আমি যা ভালো মনে করি তাই করতে ওনার কোনো সমস্যা নেই। আমিও চিন্তা ভাবনা করে দেখলাম ভালোই হবে, সিপিনকে ওদের কাছে রেখে কলেজে যেতে পারবো। বাড়িওয়ালি মহিলাকে ফোন দিয়ে বললাম। উনি বলল, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরের দিন একটা ভাড়াটিয়া আনলো, ছোট বাচ্চা আছে, আমি না করে দিছি।
তার 2 দিন পর আরেকটি ভাড়াটিয়া আনলো জামাই বউ দুজন। বাচ্চা নেই। আমি রাজি হলাম। ওনারা সেই দিনই রুমে শিফট হয়ে গেছে। জামাই বেরিং হাউসে চাকরি করে আর ওনার বউ বাসায় থাকে। ওনাদের সাথে পরিচয় হয়ে নিলাম। ওনারা সন্ধ্যা হলে রুমের দরজা লাগিয়ে দেয়, ঠিক মতো কথা বলতেও পারছি না। 4 থেকে 5 চলে যাবার পর একটু একটু ফ্রি হয়ে গেছি। তখন ওনাকে বললাম, আমার তো সকালে ক্লাসে থাকা, তুমি যদি বাবুকে একটু রাখো তাইলে ভালো হয়। উনি বলল ঠিক আছে। তারপর থেকে আমি ক্লাস করতে গেলে সিপিনকে ওনাদের কাছে রেখে যাই। এদিকে তুর্য আসার সময় হয়েছে, সামনের কোরবানি ঈদ। কিন্তু তুর্য তো বলল সে এখানে না, বাড়িতে যাবে, কারণ তার ছুটির সব কিছুর টিকিট ওর বাবা কেটে দেয়। আমি বলছিলাম এয়ারপোর্টে যাব সিপিনকে নিয়ে, কিন্তু রাজি হয়নি। ওনাকে নিতে ওর বাবা মা আসবে এয়ারপোর্টে। আমাকে বলল তুমি বাসায় থাইকো, কোনো কিছু করতে হবে না। আমি বললাম ঠিক আছে, কবে আসবেন আমাকে জানাবেন। তুর্য বলল ঠিক আছে। এইদিকে আমার পরিবারের সবাই আমাকে বলছে আমাকে জন্ম না দেওয়াটাই ওদের জন্য ভালো ছিল। রমজান ঈদের পর থেকে এই কয়দিনে শুধু 2 বার আমার আম্মু ফোন দিছে। শেষ শুধু একবার বলল যা ভুল করছি এখন বাড়িতে গিয়ে যেন বাবার কাছে মাপ চাই। আমি আম্মুকে বলে দিছি সেটা এখন সম্ভব না, আমি বাড়ি যেতে পারবো না। তারপর থেকে আম্মুও তেমন ফোন দেয় না। ঈদের বাকি আর 4 দিন, কালকে ভোরে তুর্য দেশে আসবে। আমি ওনার রুম গুছিয়ে রাখছি। 21 দিনের ছুটি ওনার। উনি দেশে এসে নাম্বারে ফোন দিছে আমাকে, বলল তোমার আর সিপিনের জন্য কিছু কেনাকাটা করব, আমি বিকাশে টাকা দিয়ে দিচ্ছি। আমি বললাম না, যদি কিছু কিনে দিতে হয় তাহলে আপনি নিজে কিনে নিয়ে আসেন, ছেলের জন্য যা মন চাই নিয়ে আইসেন। উনি বলল তাইলে অপেক্ষা কইরো। উনি ওনার বাড়িতে চলে গেছে। ঈদের আগের দিন রাতে উনি আসলো বাসায় কাছে, এসেই ফোন দিল। আমি বললাম পারমিশন নেবার দরকার নেই, সোজা চলে আসেন, আপনার পোলা আপনার জন্য অপেক্ষা করতেছে। উনি সোজা চলে আসলো বাসার ভিতরে। তারপর ওনার রুমে, আমি সিপিনকে নিয়ে ওনার রুমে গেলাম। উনি ওনার ছেলেকে কোলে নিয়ে চুমু খেতে লাগলো। ছেলের বাবা ছেলের জন্য অনেক কিছু নিয়ে আসলো। আমাকে বলল আগের খেলনাগুলো ফেলে দিও, নতুনগুলো দিয়ে খেলবে এখন থেকে। আমি বললাম ঠিক আছে। এখন ব্যাগ থেকে আমার জন্য আনা জিনিসগুলো বার করতে লাগলো। মনে করছিলাম ছেলের জন্য অনেক কিছু আনলো, কিন্তু ওনার ছেলের থেকে বেশি আমার জন্য নিয়ে আসলো। আমাকে একে একে সব খুলে দেখাতে লাগলো। আমি বললাম এখন কিছু দেখাতে হবে না, আগে আপনি খেয়ে নিন, আমি সেই কখন রান্না করে রাখছি আপনার জন্য। উনি হাত মুখ ধুয়ে খেতে বসলো। সিপিন ওর বাবার দিকে তাকিয়ে আছে, আমি ওনার ছেলের মতো তোর্যের দিকে তাকিয়ে আছি। উনি আগের চাইতে সুন্দর হয়ে গেছে, দেখে মনে হয় না উনি বিয়ে করছে। 8-9 মাসের একটা ছেলেও আছে ওনার। খাবার শেষ করে উনি রুমে শুয়ে আছে। আমাকে বলল উনি একটু পর চলে যাবে বাড়িতে, এখন রাতে বাইরে থাকা ওনার পক্ষে সম্ভব না। আমি বললাম ঠিক আছে, ঈদের দিন কিছু ছেলেকে আদর করে যাবেন। উনি বলল ঠিক আছে। তুর্য চলে গেছে, বলেছে যদি পারে ঈদের দিন আসবে। আমি সিপিনকে ভাবির কাছে রেখে আমাদের ফ্ল্যাটে যারা ভাড়াটিয়া তারাও ঈদের বাড়ি যাবে না। আমি বাইরে গিয়ে বাজার করে আনলাম। তুর্য এসেছে, ওনার পছন্দ সব কিছু কিনে আনলাম। ঈদের দিন সকাল থেকে তুর্যকে ফোন দিতে লাগলাম, কিন্তু সে ফোন ধরে না। সকাল গড়িয়ে রাত হয়ে গেছে, ওনার কোনো খোঁজ নাই। আমি সিপিনকে সাজিয়ে আমিও একটু সাজলাম। শাড়ি পরলাম। তুর্য সে শাড়ি কিনে দিছে, ওটাই পরলাম। কিন্তু বাবুর আব্বুর কোনো খবর নেই। একটুবার ভাড়াটিয়া ভাবি আর ভাইয়া আসলো আমার রুমে, এসে বলল ওদের আত্মীয় আছে, যদি পারমিশন দেই তাইলে নিয়ে আসবে বাসায়। আমি বললাম এতে পারমিশন কেন লাগবে, আত্মীয় স্বজন আসবে, এতে কোনো সমস্যা নেই।
কিছুক্ষণ পর ওনাদের বাসায় মেহমান আসলো। সম্পর্কে নাকি ভাবি চাচি শ্বশুর আর শাশুড়ি হয়। ওনারা কাল সকালে গ্রামে যাবে, রাতটুকু এখানে থেকে। যেহেতু মহাখালী টার্মিনাল থেকে ওনাদের গাড়ি, তাই এখানে আসলো। আমি বললাম কোনো সমস্যা নেই। আমি শিপিংকে নিয়ে রুমের দরজা লাগিয়ে শুয়ে আসি, টিভি দেখতেছিলাম। হঠাৎ কেন জানি মনে হলো মেহমান আসলো, ওনারা কই থাকবে, এক রুমে কেমনে থাকবে? ওনার জামাই বউ আর ওনারা শ্বশুর শাশুড়ি। আবার আজকে ঈদের দিন, জামাই বউ যদি একসাথে না থাকে তাইলে কেমনে হয়? তাই ভাবলাম এই রুমটা ওনাদেরকে দিয়ে আমরা তুর্যের রুমে চলে যাই। একটা রাত্রি তো। আমি গিয়ে ভাবিকে ডাক দিয়ে বললাম, ভাবি আপনারা আমার রুমে থাকেন, আমি আর বাবু ওই রুমে থাকবো। ভাবি বলল, ধন্যবাদ ভাবি। উনিও আমাকে ভাবি ডাকে। ওনাদেরকে রুম দিয়ে আমি শিপিনকে নিয়ে শুয়ে পড়লাম। শিপিন একা একা খেলা করছে, আমি ফোন টিপছি। একটু পর কে যেন দরজায় নক দিচ্ছে, মনে হয় ভাবি। দরজা খুলে দিলাম, সাথে সাথে তুর্য রুমে ঢুকলো। আমি বললাম, আপনাকে এতবার ফোন দিলাম, ধরলেন না কেন? উনি বলল, বাড়িতে আসি তাই ফোন সাইলেন্ট করা। তোমার ফোন দেখেই মিথ্যা বলে এখানে চলে আসলাম, সকালে চলে যাব। এই কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। ওই রুম তো ভাবিদের দিয়ে আসলাম, এখন আমি কই থাকবো? এবার দরজার সামনে যাই, আবার রুমে চলে আসি। এখন কি করব? তুর্যকে কেমনে বলি রুম খালি নাই, আর এখানেই বা ওনার সাথে কেমনে থাকবো? তাও আবার একখানও শাড়ি খুলিনি। তুর্যকে হাত মুখ ধুইতে বললাম, উনি বলল না, এখন কিছুই খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি। আমি বললাম, খাবেন কি না সেইটা পরে, আগে হাত মুখ ধুয়ে তারপর বাবুকে কোলে নেন। আমার কথা শুনে উনি হাত মুখ ধুয়ে এসেছে। আমি বললাম, চুপচাপ বসেন। ওনাকে বসিয়ে প্লেটে দিয়ে সেমাই নিয়ে ওনার সামনে দিলাম। বললাম, কিছু খান আর না খান এটুকু খাবেন, তার আগে অল্প একটু বাবুর মুখে দিন, আপনার জন্য সারাদিন অপেক্ষা করলাম। তুর্য আমার কথা মতো সেমাই একটু শিপিনের মুখে দিল, আর একটু আমার মুখে। আমি না করতে পারলাম না, লজ্জায় পড়ে গেছি। সেমাই খেয়ে তুর্য বলল, এখন আর কিছু খাবো না, শিপিংকে নিয়ে তোমার রুমে চলে যাও। আমি চুপচাপ দাঁড়িয়ে আসি। একটু পর বললাম, ওই রুমে মেহমান। তুর্য জানতে চাইলো, কার মেহমান? আমি বললাম, ওই রুমের, কাল সকালে চলে যাবে। তুর্য বলল, তাইলে শিপিনকে নিয়ে এখানে শুয়ে থাকো, আমি বাড়ি চলে যাই। আম্মুকে ফোন দিয়ে বলে রাখি গেট খোলা রাখতে। আমি বললাম, না, এখন এত রাতে কোথাও যেতে হবে না, আপনি শুয়ে থাকেন, আমি শিপিনকে ঘুম পাড়িয়ে নিচে শুয়ে যাব। তুর্য বলল, না, তোমরা উপরে থাকো, আমি নিচে শুয়ে থাকবো। আমি উপরে শুয়ে শিপিনকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওরে বুকের দুধ খাওয়ানোর ছাড়া ঘুমাবে না। এখন লাইট অফ করানো যাবে না, তাই অন্য সাইডে কাত হয়ে শুয়ে ফিডারে হাতে নিয়ে বুকের দুধ খাওয়ানোর অভিনয় করতে থাকলাম। কিছুক্ষণ পর শিপিন ঘুমাইছে, ওরে এক সাইড করে তুর্যকে বিছানায় শুইতে বললাম। উনি বলল, না, তুমি শুয়ে থাকো। আমি বললাম, সমস্যা নেই, আপনি উপরে আসেন। উনি বিছানায় এক সাইডে শুয়ে পড়ছে, আমি নিচে বসে আছি। শাড়িও খুলতে পারছি না, ডিম লাইট অন করে দিছি যাতে ওনারা ঘুমাতে পারে। শিপিনের পাশেই ওর বাবা শুয়ে আছে, মনে হয় উনি শিপিনকে ধরেছিল। শিপিন কান্না শুরু করছে। আমি গিয়ে ওরে কোলে নিয়ে রুমের মধ্যে হেঁটে হেঁটে কান্না থামালাম। এখন ওরে নিয়ে বিছানায় শুইতে হবে, তাছাড়া শিপিন ঘুমাবে না। যখন আমি বিছানায় গেলাম, তুর্য এক সাইড হয়ে গেছে, সে ঘুমায় না, আমার দিকে তাকিয়ে আছে। আজকে নাকি আমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে জিজ্ঞেস করলো, তোমার হাতের চুড়ি কই, পায়ের নুপুর কই? আমি বললাম, এইগুলো পরার সময় কই, এগুলো পরলে বাবু রাখবো কেমনে, তাই পরি নাই। তুর্য বলল, এখন তোমার বাবু ঘুমাইছে, এখন পড়তে পারো। আমি বললাম, এখনও? উনি বলল, হ্যাঁ, ঈদের দিনই পড়তে হয়, ঈদের পর না। ওনার কথা রাখার জন্য চুড়ি আর নুপুর পরলাম। এখন হাত নাড়াচড়া করলেই শব্দ হয়। উনি আমার দিকে তাকিয়ে আছে।
আমাকে বলল লাইট অন করো। আমি বললাম না, শিপিন উঠে যাবে। তারপর উনি শুনেননি, লাইট অন করে আমার দিকে তাকিয়ে আছে। এখন আমার লজ্জায় করছে। আমি আবার লাইট অফ করে দিলাম। এখন আর চুড়ি খুলতে লাগলাম, কিন্তু তুর্য আমার হাত ধরে ফেলছে। হাত ধরে বলল খুলো না, এইভাবে থাকো। ওনার হাতটা সরিয়ে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। উনি অনেকবার বলল শুয়ে থাকতে, কিন্তু আমি শুই না, কারণ তুর্যের কথা শুনে মনে হলো উনি ঠিক নেই, উনি ওনার মধ্যে নেই। গল্প গোপন সংসার।